ফ্যামিলি প্রবলেমের জন্য না আপনি ছুটি নিয়েছিলেন মিস ঈশা? আদ্রিতের প্রশ্নের বিপরীতে ঈশা সন্তর্পণে নিজের দৃষ্টি লুকালো। বেসরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে মাসখানেক হবে। সেখানে ওর বিভাগের হেড আদ্রিত। অবশ্য মালিক পক্ষের লোকও বলা যায়। গতকাল অফিসে গিয়ে আজকের জন্য ছুটি আবেদন করেছিল। গুরুগম্ভীর হেড বিপরীতে নিষেধ করে দেওয়ায় ঈশা মিথ্যে বলেছিল। ইনিয়ে বিনিয়ে বলেছিল ফ্যামিলি প্রবলেম, অ্যান্ড সেটা খুবই সিরিয়াস একটা ইস্যু, ওর না থাকলেই নয়। আসল কথা তো আজ ঈশাকে দেখতে আসার কথা ছিল, তাই ঈশা মিথ্যা বলেছিল। কিন্তু কে জানতো যে পাত্র থাকবে স্বয়ং বস। ঈশা আর একবারও চোখ তুলে তাকালো না। আদ্রিত চশমাটা একটু ঠেলে দিয়ে বলে, তার মানে মিথ্যে বলেছিলেন আপনি? ঈশা মাথা নত করে ফেলে, ফ্লোরের দিকে তাকিয়ে বলে, সরি স্যার। সেটাই। আচ্ছা সরি স্যার, আর কিছুই বলতে পারেন না আপনি? ঈশা ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকে। খোঁচা মারার কথা তো ওনাকে বলতেই হবে। 1 মাসে এমন অনেক কথা শুনেছে ঈশা। ঈশা মাথা তুলে না, নত মস্তিষ্কে দাঁড়িয়ে থাকে। ছাদে হালকা বাতাস বইছে। আদ্রির চারদিকে একবার চোখ বুলিয়ে বলে, নিচে যাচ্ছি আমি, আপনি মন চাইলে আসুন, নয়তো থাকুন। পকেটে হাত ঢুকিয়ে নিচে চলে যায়। ঈশা আদ্রিতে যাওয়ার পানে তাকিয়ে ঠোঁট বাঁকায়। প্রচণ্ড পরিমাণে ভাব ওনার। ঈশা অফিসের প্রথম দিন থেকে লক্ষ্য করেছে। মনে মনে চাইলো ওর আব্বু যাতে বিয়েটা দিতে রাজি না হয়, কিন্তু ওর আব্বু যদি চায় তবে ঈশা নিষেধ করতে পারবে না। বাবার মুখের উপর কথা ঈশা কখনো বলেনি, আর আগামীতেও বলবেও না। তা ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল। ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। মাথার ঘোমটা ফেলে মাথার কাঁকড়াটা খুলে ফেলে। হালকা বাতাসে চুলগুলো উঠছে। ঈশার হালকা লাগে বিকেলের সময়টা ছাদে এলে। আজও তার ব্যতিক্রম হলো না। আবারও চুল বেঁধে ফেলে, ঘোমটা দিয়ে নিচে নেমে গেল। তবে ভাষা ভাষা আবাস বিয়েটা হওয়ার সম্ভাবনা অনেক। সিদ্দিক এন্টারপ্রাইজের 2টো ব্রাঞ্চ আছে, একটা ধানমন্ডিতে আর একটা উত্তরায়। আলমগীর সিদ্দিকের হাত ধরে ব্যবসার সূচনা হয়। ব্যবসাটা ততটা বড় ছিল না। আলমগীর সিদ্দিক গত হওয়ার পর ওনার 2 ছেলে আনোয়ার সিদ্দিক আর এনামুল সিদ্দিক ব্যবসার হাল ধরেন। এতটা এগিয়ে নেওয়ার পেছনেও ওনাদের 2 ভাইয়ের অবদানই বেশি। বর্তমানে পরবর্তী প্রজন্মের 2 ছেলেও অবশ্য হাল ধরেছে। আনোয়ার সিদ্দিক রুটি চিত্তে চিত্তে বলেন, তোমার কথা মতো তো গেলাম দেখতে। এখন তুমি নিশ্চিত তো তুমি তোমার এমপ্লয়িকে বিয়ে করবে? আদ্রিত মাথা তুলে তাকায়। জি আপু, এটা নীতি বহির্ভূত। জি। আদ্রিত কপাল কুঁচকে ফেলে। বস এমপ্লয়ি হাজব্যান্ড ওয়াইফ হিসেবে থাকতে পারে না। কারণ তুমি যে ওকে সাপোর্ট করতে গিয়ে অন্য কাউকে অপদস্থ করবে না তার কি গ্যারান্টি? তোমাদের পার্সোনাল প্রবলেমে যে আমাদের কোম্পানির হ্যাম্পার হবে না তার কি গ্যারান্টি? আদ্রিত দৃঢ় কণ্ঠে বলে, হবে না। এটা আমি আমার কোনো কর্মচারীর জন্য তো অ্যালাউ করতাম না। তুমি ছেলে দেখে করব? তুমি আমাকে বিশ্বাস করছো না? বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা অস্বীকার করছি না, তবে আমি আর তোমার চাচ্চু কীভাবে কোম্পানিটিকে এই পজিশনে এনেছি তা তুমি খুব ভালো করেই জানো। আমি চাইবো না কোনো প্রকার স্ক্যান্ডেল হয়ে আমাদের কোম্পানির রেপুটেশন নষ্ট হোক। হবে না। আনোয়ার সিদ্দিক ছেলের দৃঢ়তা দেখে অবাক হয়, তবে মুখভঙ্গিতে তা প্রকাশ করলেন না। এতটা নিশ্চিত কি করে? আমি সতর্ক থাকবো যাতে কোনো প্রকার পক্ষপাতিত্ব না হয়। তোমার ওয়াইফ তোমার থেকে অ্যাডভান্টেজ চাইবে না, তার কি গ্যারান্টি? আমি নিজেও অ্যাডভান্টেজ নিইনি, আর আমি অ্যাডভান্টেজ দিবও না। এই সম্পর্কে তোমার ভালো ধারণা থাকা উচিত। আনোয়ার সিদ্দিক মাথা নাড়ালেন। আদ্রিত প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করার পর একজন সাধারণ কর্মচারী হিসেবেই 2 বছরের মতো কাজ করেছিল। সেখানে প্রচুর হার্ডওয়ার্কও করেছিল। কখনো আনোয়ার সিদ্দিকের কাছে কোনো বাড়তি সুবিধা চায়নি। পরে আনোয়ার সিদ্দিকী আদ্রিতকে উত্তরা ব্রাঞ্চের একটা ডিপার্টমেন্ট হেড হিসাবে সকল দায়িত্ব বুঝিয়ে দেন। আনোয়ার সিদ্দিক খাওয়া শেষ করে বলে, আমি তাহলে ঈশার পরিবারের সাথে কথা আগাবো? তুমি শতভাগ নিশ্চিত তো কোনো প্রকার দুর্নীতি হবে না? আদ্রিত ঠান্ডা চোখে তাকিয়ে বলে, ঠিক আছে, তোমার আম্মুর সাথে কথা বলে আমি বিষয়টা দেখছি। ঠিক আছে, যদি আমি উল্লিখিত বিষয়গুলোর ব্যাপারে অসতর্কতা দেখি তবে আমাকে আর ঈশাকে কোম্পানি থেকে বের করে দিও। আই হ্যাভ নো প্রবলেম। আনোয়ার সিদ্দিক মাথা নেড়ে উঠে যায়। আদ্রিত পানি পান করে গ্লাসটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওর সমস্যা হওয়ার কথা নয়, তবে ঈশার বিষয়টা নিয়ে ভাবছে ও। ফোঁস করে একটা শ্বাস ছাড়ে। দেখা যাক সামনে কি হয়। প্রতিদিনের মতো আজও ঈশা 9টা নাগাদ অফিসে আসে। ওর কখনো অফিসে আসতে লেট হয় না, আজও লেট হয়নি। নিজের ডেস্কে গিয়ে বসতেই ডিপার্টমেন্ট হেড শাফায়েত সিদ্দিক আদ্রিতের পিএ সোহিনীর ঈশার ডেস্কের সামনে আসে।
ঈশার চোখে চোখ পড়তেই বলে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ফাইল যেগুলো দিয়েছিলাম সেগুলো চেক করেছো? ঈশা ভুরু কুঁচকে ফেলে, আপনি তো কোনো ফাইল দেননি ম্যাম। সোহিনী একটা শ্বাস ফেলে বলে, আমার না, আদ্রিত স্যার যে ফাইল দিয়েছিল সেটা কমপ্লিট করেছো? জি করেছি। দাও আমাকে। ঈশা ভ্রু কুঁচকে বলে, এটা তো স্যারকে দেওয়ার ছিল, তুমি আমাকে দাও, আমি চেক করে দিচ্ছি তোমাকে। স্যার কোনো ভুল পছন্দ করে না, ইউ নো না। ও, তুমি জানবে কি করে? এসেছো তো 1 মাসের মতো হচ্ছে, কিন্তু এটা তো স্যারকে দেওয়ারই ছিল। উফ, রাবিশের মতো এত কথা কেন বলছো? তোমাকে স্যারের কাছে যেতে হবে না, আমি দিয়ে দেব। ঈশা আর কথা বাড়ালো না, ফাইলটা বের করে সোহিনীকে দিয়ে দিল। সোহিনী তা নিয়ে আদ্রিতের কেবিনের বাইরে ওর ডেস্কে বসে। ঈশা সোহিনীকে মারাত্মক অসহ্য লাগে, খালি ঈশারই না, অফিসের অধিকাংশ মানুষই সোহিনীকে পছন্দ নয়। অত্যন্ত দাপট আর ন্যাকা চরিত্রের মেয়ে সোহিনী। ঈশা নিজের জায়গা বসতে ওর পাশের ডেস্কে রিয়া বলে, তুমি ওকে ফাইল দিলে কেন? চেক করবে বলল। এড়িয়ে যেতে তুমি কেন? না মানে, স্যার তোমাকে কাজটা দিয়েছে, তুমি সাবমিট করতে, সমস্যা হবে? আরেক ডেস্ক থেকে হৃদয় বলল, সমস্যা সবসময় হবে না, স্যারের মেজাজ তুঙ্গে থাকলে হয়, অথবা তোমার কপাল খারাপ থাকলে হবে। ঈশার আসলে কপাল খারাপ ছিল। সোহিনী ঈশাকে কিছু কিছু জায়গা দেখিয়ে বলেছিল সেগুলো ভুল। ঈশা তাই সোহিনীর ডেকোরেশন অনুযায়ী তা ঠিকঠাক করেছিল। সেই ফাইল নিয়ে আদ্রিতকে দেখাতে দিয়ে অনেক বকা খেয়েছে। ননসেন্স, কেয়ারলেস, ইডিয়েট, আরও কত কী। ঈশা আসলে আগের করা কাজগুলোই ঠিক ছিল। সোহিনী পরামর্শ শুনে সোহিনী কাজগুলো ভুল করে বকা খেয়েছে। সোহিনী তো আবার জায়গা বুঝে পাল্টেও খেয়ে গিয়েছিল। মাঝখানে ফাঁসলো কে? ঈশা। ঈশা এত রাগ লাগছিল তা বলার বাইরে। আদ্রিতের কাছে বকা খাওয়ার সময় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আদ্রিতকে ও বিয়ে করবে না। না না, ডেস্কে গিয়ে রাগে গজগজ করতে লাগলো। তখনই ওর বাবার নাম্বার থেকে কল এলো। ঈশা রিসিভ করে সালাম দিতে ওর বাবা হুমায়ুন কবির অনেকটা প্রফুল্ল চিত্তে বলে ওঠেন, তোমার কাল দেখতে এসেছিল যে আদ্রিত, তোমার বস, ওর বাবা কল দিয়েছে, ওনারা বিয়ের কথাবার্তা এগোতে যাচ্ছেন। আমিও রাজি, খোঁজ খবর নিলাম, খারাপ মনে হলো না। আমি বলে দিয়েছি তুমি রাজি, ঠিক আছে? যেখানে বলে দিয়েছে রাজি সেখানে ঈশা আর কি বলবে? ফোঁস করে একটা শ্বাস ফেলে, ঠিক আছে আব্বু, শুক্রবার কিন্তু কাবিন। ঈশা ভাবলো পরের শুক্রবার, সময় আছে তবে। রয়েশ হয়ে বলে, পরের শুক্রবার? না তো। ঈশা চমকে ওঠে, আজ তো বুধবার, তবে কি? অবাক হয়ে বলে, মানে পরশু? পরশু তোমার আর আদ্রিতের কাবিন। বাইরে হালকা ঝোড়ো বাতাস বইছে। ঈশা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হাত ঘড়িতে সময় দেখে, 7:30 বেজে গিয়েছে। নতুন একটা ডিল ফাইল হয়েছে আজ, সেই জন্য মিটিংও ছিল একটা, তাই ফিরতে প্রতিদিনের তুলনায় একটু দেরি হয়ে গেছে। হাঁটতে হাঁটতে বাসার সামনে চলে আসে। মেট্রো স্টেশনের পাশে ওদের বাসা। আবার মেট্রো থেকে নেমে কিছু পা এগোলে সিদ্দিক এন্টারপ্রাইজ, তাই আসা যাওয়া খুব একটা সমস্যা হয় না ঈশার। দুবার কলিং বেল চাপতেই দরজা খুলে যায়। ঈশা বাসায় ঢুকতে ওর ছোট বোন ইনায়া দরজা বন্ধ করে বলে, তোমার এত লেট হয়েছে কেন আজকে? একটা ডিল ফাইনাল হয়েছে আজ, অসময়ে হুট করে মিটিং ডাকা হয়, তাই দেরি হলো। এই ইনু, ঈশা এসেছে? ঈশার মা আফিয়া সুলতানা ওনার রুম থেকে চেঁচে জিজ্ঞেস করে। হ্যাঁ আম্মু, এসেছি বলে ঈশা রুমে চলে যায়। ইনায়া ঈশার পিছন পিছন ওদের রুমে ঢুকতে ঢুকতে বলে, আপু একটা খবর আছে। হাত ঘড়ি খুলতে খুলতে ইনায়ার দিকে তাকিয়ে বলে, কি খবর রে? এতক্ষণ আব্বু আম্মুর রুমে বিস্তর আলাপ আলোচনা চলছিল। আব্বু বাসায়? ঈশা সাইড ব্যাগ থেকে দুটো ফাইল বের করতে করতে ভ্রু কুঁচকে বলে, কে নিয়ে আলোচনা চলছিল? আব্বু আসলে কনফিউজড, তোমাকে এখনই বিয়ে দেবে নাকি দিবে না। আব্বু না ওনাদের হ্যাঁ বলে দিয়েছেন। এরপর আম্মু একটু বকাবকি করেছিল, লাইক তোমার অনুমতি না নিয়ে ও তো ওনাদের সেভাবে হ্যাঁ বলে দেওয়া উচিত হয়নি। এরপর আব্বু একটু মনমরা হয়েছিল, এই নিয়ে আর কি আলাপ আলোচনা চলছিল। ঈশা ওয়ার্ড্রপ থেকে বাসায় পরনের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে যেতে যেতে বলে, আমাকে এক কাপ চা বানিয়ে দে, আমি ফ্রেশ হয়ে আব্বু আম্মু রুমে যাচ্ছি। ঠিক আছে। ঈশা বেশ কিছুক্ষণ যাবৎ ওর আব্বু আম্মুর দিকে তাকিয়ে আছে। হুমায়ুন কবিরের দিকে তাকিয়ে ফোঁস করে একটা শ্বাস ফেলে। কি হয়েছে আব্বু, তুমি কি এখনই বিয়ে করতে চাচ্ছ না? ঈশা থমথমে দৃষ্টিতে আফিয়া সুলতানার দিকে তাকায়। ও কি এখন বলবে হ্যাঁ আমি এখনই বিয়ে করতে চাচ্ছি? আফিয়া সুলতানা মেয়ের দৃষ্টি বুঝে ফেলে, বলে, তুই কি মন থেকে বিয়েটা করতে চাইছিস, নাকি আমাদের মুখের দিকে তাকিয়ে হ্যাঁ বলছিস? সেরকম কিছু না আম্মু। তাহলে
এমন মন খারাপ কেন? মুখটা শুকনো লাগছে। অফিসে একটু প্রেশার যাচ্ছে আব্বু। আজ আবার একটা নতুন ডিল ফাইনাল হলো, সেজন্য কাজের পরিমাণও বেড়েছে। দুটো ফাইল তো বাসায় নিয়ে এসেছি। প্রাইভেট কোম্পানি, হিসেব তো বোঝে আব্বু। তুমি কি নিশ্চিত বিয়েটা করবে? তোমার আম্মু ঠিকই বলেছে, সংসার তো তুমি করবে। এখন তুমি যদি আমাদের মুখের দিকে তাকিয়ে রাজি হও, তাহলে দিন শেষে তুমিই ঠকবে। তোমার কি মনে হয় আব্বু, বিয়েটা করে কি আমি ঠকবো? আমার ব্যক্তিগতভাবে ছেলেকে খুব পছন্দ হয়েছে। কথাবার্তার একটা গম্ভীর্য আছে। খুব দৃঢ় একটা ছেলে। পরিবারের মানুষজনকেও খারাপ মনে হয়নি। বাকিটা তোমার ওপর। আদ্রিত সম্পর্কে তোমার বস হয়, তুমি আরও ভালো করে জানবে। 1 মাসের মতো তো কাজ করেছো ওখানে, ওকে তো সরাসরি দেখেছো। ঈশা বৃদ্ধাঙ্গুল দিয়ে তর্জনীর নখ খুঁড়তে খুঁড়তে বলে, আমি তো ব্যক্তিগতভাবে বলতে পারবো না। কাজের বিষয়ে কথাবার্তা হয়, তবে যতটুকু বুঝেছি অতিরিক্ত গম্ভীর। কাজের ব্যাপারে খুব স্ট্রিক্ট। আর বেশ কয়েকবার একাও ওনার কেবিনে গিয়েছি, খারাপ কিছু দেখিনি টু বি অনেস্ট। কাজের ব্যাপারে স্ট্রিক্ট হওয়া কি খারাপ? একটা দায়িত্ব কর্তব্যের ব্যাপার আছে না? প্রাইভেট কোম্পানির এতগুলো স্টাফকে হ্যান্ডেল করা কিন্তু চারটেখানি কথা নয় আম্মা। তবে জানো, খুব বাজেভাবে ধমকায়। ঈশা নাক মুখ কুঁচকে বলে। হুমায়ুন কবির হালকা হেসে বলেন, ধমকায় কি শুধু শুধু, নাকি কাজে ভুল হলে? যদি কাজে ভুল হওয়ার কারণে ধমকায় তবে তা ঠিক। বস হিসাবে স্টাফকে বকা দেওয়ার রাইট ওর আছে। কিন্তু যদি অযথা ধমকায় তবে ছেলেটা বদরাগী। বদরাগী ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দেব না। এখন বলো, ছেলেটা বস হিসেবে সঠিক কাজ করেছে নাকি ও স্রেফ বদরাগী? ঈশা দুদিকে মাথা নেড়ে বলে, মিথ্যা বলবো না আব্বু, উনি কাজের ব্যাপারে যথেষ্ট সচেতন। এমপ্লয়ীদের সাথেও আমায় ব্যবহার করেন, তবে বুঝিয়ে দেওয়ার পরও কাজে ভুল হলে একটু বকা খেতে হয়। হুমায়ুন কবির হালকা হাসেন। আমি কথা পাকাপোক্তভাবেই এগোই। তুমি তো হ্যাঁ বলে দিয়েছিলে, আর কি এগোবে? আমি তোমার আম্মুর কথা শুনে ওনাদের বলেছিলাম আমাদের হয়তো শুক্রবার গ্রামে আর্জেন্টলি যেতে হবে। যেহেতু সেভাবে মুখের উপর না করতে পারিনি, তুমি যদি তোমার সিদ্ধান্ত বলো তবে এখনই কল দিয়ে শুক্রবারের আগের ডেটটা ফিক্স করে ফেলবো। তোমার যা ভালো মনে হয় আব্বু, আমার সমস্যা নেই। হুমায়ুন কবির হাসেন। মেয়ে এখনও ওনার সিদ্ধান্তকে গুরুত্ব দেন ভাবতেই ওনার গর্ব লাগে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমার 2 মেয়ে ভীষণ ভালো। আমি জানি ওদের বাবার কথার বাইরে ওরা এক পাও এগোবে না। ঈশা হাসে। এদিকে ইনায়ার গলা শুকিয়ে যায়। হুমায়ুন কবির প্রেমটেপ দেখতে পারেন না। আপু তো সবসময় মাথায় রেখেছে, কিন্তু ও তো রাখেনি। ওর ইউনিভার্সিটির সিনিয়রের সঙ্গে ওর প্রচণ্ড সম্পর্ক প্রায় 1.5 বছরের মতো। ছেলেটা প্রচণ্ড ওভার পজেসিভ। ইনায়া আর ওই রুমে থাকে না, নিজের রুমে চলে আসে, মুখে হাত চেপে বসে থাকে। রুদ্ধ একাধারে ওভার পজেসিভ এবং বদরাগীও। দিনকে দিন রুদ্ধ তেরামি বেড়ে যাচ্ছে। ইনায়ার মাঝে মধ্যে অসহ্য লাগে, কিন্তু ইনায়া এখন যে পর্যায়ে আছে তা থেকে বের হতেও পারবে বলে মনে হয় না। একমাত্র উপায় ভার্সিটি ছেড়ে দেওয়া, তাও তো সম্ভব নয়। বিড়বিড় করে বলে, আল্লাহ তাআলা আপনি রক্ষা করুন। ঈশা রাত 1টা নাগাদ ফাইল দুটোর কাজ শেষ করে আড়মোড়া ভাঙে। নতুন ডিল তো ফাইনাল হয়নি, প্যারা শুরু হয়েছে। ঈশা কাজের ফাঁকে ফাঁকে আবার বিসিএসের জন্য পড়েছে, কিন্তু গত 2 দিন ধরে বিসিএসের বই একদমই ধরা হয়নি। আজও সম্ভব নয়। ক্লান্ত লাগছে। অ্যালার্ম সেট করতে ফোনটা হাতে নিলেই কপাল কুঁচকে গেল। ডিপার্টমেন্ট হেডের ইমেল এসেছিল আরও 2 ঘন্টা আগে, কিন্তু ফাইলগুলো চেক করতে থাকা ঈশা মোবাইলের দিকে তাকায়নি। ঈশা ইমেলটা চেক করলো। পুরোটা পড়তেই মুখ থেকে একটা গালি বের হলো। গোটা গোটা অক্ষরে লেখা, আগামীকাল সর্বপ্রথম আপনি এই কাজগুলো সাবমিট করবেন, লাঞ্চ আওয়ার অবধি, যাতে কাজগুলো পেন্ডিং না থাকে। ঈশার হাত পা ছুঁড়ে কাঁদতে মন চাইছে। ওর প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু এত বড় কাজটাও ও সকালে উঠে করতে পারবে না। আবার কাজ পেন্ডিং রাখাও ঈশার পছন্দ নয়। একরাশ বিরক্তি নিয়ে রান্নাঘরে গেল। কড়া লিকারের 1 কাপ দুধ চা বানিয়ে খেলো। তারপর ল্যাপটপ অন করে আবারও কাজে লেগে পড়ে। একটানা কাজ করে 3:30 বাজে ল্যাপটপটা বন্ধ করে চোখ লম্বা একটা শ্বাস ফেলে। লাইট অফ করে বিছানায় হাত পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে পড়ে। পাশ ফিরে কোলবেলে জড়িয়ে ধরে বলে, সারা দেখিস তুই তোর বউ বাচ্চার জন্য ঘুমাতে পারবি না। পরক্ষণে মাথায় আসে, ওয়েট, ও কাকে গালি দিল? আদ্রিতকে? আদ্রিতের বউ বাচ্চাও তো, ও তো ওরই বাচ্চা। আবারও বিড়বিড় করে বলে, এখন কি মনে সুখে বসেও বসকে গালি দিতেও পারবো না নাকি? চোখ বন্ধ করতে একে একে ওদের ডিপার্টমেন্টের সকলে যে ঝাড়ি খেয়ে ডিপার্টমেন্ট হেড আর অ্যাডমিনকে গালি দিত তা সব কানে আসতে লাগলো। ঈশা আগে মনে মনে ভাবতো ওই দুজনের বউ কি হতভাগা। এখন বুঝতে পারছে অভাগা দিন শেষে ঈশাই। এখন তো আদ্রিতকে সময়ে সময়ে গালি দিতেও পারবে না ও।
মিস ঈশা, আপনাকে স্যার ডাকছে। ঈশা ফাইলগুলো আবারও রিচেক করছিল। সোহিনীর কথা শুনে ওর দিকে তাকায়। আদ্রিত স্যার? জি। ফাইল আর প্রজেক্টের কাজ নিয়ে যেতে বলেছেন। আচ্ছা। ঈশা ফাইল দুটো আর ল্যাপটপটা নিয়ে আদ্রিতের কেবিনের সামনে গেল। দরজার দুবার নক করে বলে, মে আই কামিন স্যার? আদ্রিত ল্যাপটপে চোখ রেখে বলে, কামিন। ঈশা কেবিনে ঢুকে ফাইলগুলো টেবিলে রাখে। আদ্রিত ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ঈশার দিকে তাকায়। ঈশা সেই ইন্টারভিউর প্রথম দিন থেকে লক্ষ্য করেছে আদ্রিতের চশমার আড়ালে চোখ দুটো অত্যন্ত তীক্ষ্ণ। ঈশার সমস্ত কায়ায় অস্বস্তি ঘিরে ধরে। সেট। ঈশা আদ্রিতের মুখোমুখি চেয়ারে বসে। ফাইলগুলো কমপ্লিট করেছেন? জি স্যার। দিন। আদ্রিত হাত বাড়ায়। ঈশা ফাইল দুটো এগিয়ে দেয়। আদ্রিত চেক করে সবটা। ঈশা ল্যাপটপটা বাড়িয়ে বাকি কাজগুলো বুঝিয়ে দেয়। আদ্রিত কিছু কিছু জায়গা মার্ক করে দেয়। কি করতে হবে তাও বলে দেয়। ঈশা কাজগুলো বুঝে নেয়। একবার বলার পরও ভুল করলে ঝাড়ি খেতে হবে। আদ্রিত ফাইলটা বন্ধ করে বলে, এগুলো ঠিক করে আমাকে আধা ঘন্টার মধ্যে দেখাবেন। ঈশার চোখ বড় বড় হয়ে যায়। এতগুলো কাজ আধা ঘন্টার মধ্যে কি করে সম্ভব? আদ্রিত এহেন দৃষ্টি দেখে তীক্ষ্ণ স্বরে বলে, কি পারবেন না? ঈশা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, পারবো, তবে সময়টা বাড়িয়ে দিলে ভালো হতো, নয়তো কাজ করতে গিয়ে একটা প্রেশার ফিল হবে। আদ্রিত ঘড়ির দিকে তাকিয়ে বলে, এখন 10টা 27। আপনি ঠিক 11টায় আবার আমার কেবিনে আসবেন। ঈশা দাঁত কিরমির করে তাকায়। 3 মিনিট বাড়িয়ে দিয়েছেন, অনেক উপকার করেছেন উনি ঈশার। ঈশা মনে মনে ভেঙালো। আদ্রিতকে মনে মনে বকতে বকতে ঈশা দাঁড়িয়ে ফাইলগুলো গোছাতে থাকে। ঈশার মুখভঙ্গি দেখে আদ্রিতের ঠোঁটের কোণে 2 সেকেন্ডের জন্য হাসি আসে। পরক্ষণে নিজেকে সামলে নেয়। বরাবরের মতো নিজেকে শক্ত খোলসে আবৃত্ত করে ফেলে। আবারও ওর ল্যাপটপের দিকে তাকায়। ঈশা ফাইলগুলো আর ল্যাপটপটা নিয়ে আদ্রিতের কেবিন থেকে বের হতে নিলেই আদ্রিত চিরাচরিত গম্ভীর কণ্ঠে বলে, মিস ঈশা। ঈশার পা থেমে যায়। পেছন ফিরে বলে, জি স্যার। আপনার বাবাকে তো বায়োডাটা দেওয়া হয়েছিল, আপনি ছেলের ইনফরমেশন দেখে নেননি? সেখানে ছবিও ছিল, দেখলে অবশ্যই মিথ্যে বলতে পারতেন না। ঈশা ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকে। মনে মনে কথা গুছিয়ে নিয়ে বলে, আব্বু আসলে বৃষ্টির দিন হওয়ার সাথে ছাতা ক্যারি করে। সেদিন বায়োডাটা আর ছাতা একসাথে ব্যাগে রেখেছিল। সিএনজি থেকে নামার সময় ব্যাগটা সিএনজিতে ফেলেই বাসায় চলে আসে। তাই বায়োডাটাটা আমার আর দেখা হয়নি, তবে আব্বু দেখেছিল, নাম বলেছিল আমায়। আমি অতটা খেয়াল করিনি আসলে। আদ্রিত মাথা নামিয়ে নেয়। ল্যাপটপের দিকে তাকিয়ে বলে ওঠে, ঠিক আছে, আপনি যান, 11টায় আবার আসবেন। জি। বলে কেবিনে দরজা খুলে বেরিয়ে যেতে নিলে আদ্রিত আবারও বলে ওঠে, গতকাল রাতে যে কাজগুলো দিয়েছিলাম আপনি খুব ভালো করে সবটা সামলেছেন, ইমপ্রেসিভ। থ্যাঙ্কস স্যার। বলে কেবিন থেকে বেরিয়ে পড়ে। ঈশা নিজের লক্ষ্য করলো ও আনমনে হাসছে। নিজের ডেস্কে বসে বিড়বিড় করে, নট ব্যাড। ভেবেছিলাম লোকটা প্রশংসা করতে পারে না। ওয়েল, যতটা রুক্ষ ভেবেছিলাম ততটাও নয়। লাঞ্চ আওয়ারের পর ঈশা টানা 2টো ফাইলের কাজ শেষ করে। ফাইলগুলো বন্ধ করা মাত্রই চেয়ারে হেলান দিয়ে বসে। হৃদয় নিজের ডেস্ক থেকে উঠে ঈশার সামনে দাঁড়িয়ে বলে, কফি খাবে ঈশা? না হৃদয় ভাই। হৃদয় স্ফীত হেসে বলে, আজ কি স্যার বেশি কাজ দিচ্ছে নাকি তোমাকে? তা একটু দিয়েছে, সমস্যা নেই, আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি, আর বেশি কাজ নেই। আচ্ছা, প্যারা খেয়েও না এত। আমাদের অনেকেরই মাঝে মাঝে অনেক প্রেশার যায়, তুমি তো নতুন, বুঝতে কিছুদিন সময় লাগতে পারে। ঈশা কিছু না বলে কেবল হ্যাবোধক মাথা নাড়ে। হৃদয় কফি আনার জন্য যাবে, তাই আবার ঈশাকে বলে, কফি খেতে পারো, আই হোপ রিল্যাক্সড লাগবে। থ্যাঙ্কস, বাট কফি খাই না আমি। ওকে। কাঁধ বাঁকিয়ে বলে। হৃদয় বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই স্বামী পেছন থেকে বলে, হৃদয় ভাই, ঈশা তো কফি খায়নি, আপনি চাইলে কিন্তু আমাকে খাওয়াতেই পারেন। হৃদয় হেসে বলে, ঠিক আছে স্বামী ভাই। ঈশা হাত ঘড়িতে সময় দেখে, বরাবর 4:15 বাজে। আরেকটা ফাইল বাকি আছে, সেটাও কমপ্লিট করে 5টার মধ্যে হেডকাজ দেখাতে হবে। ঈশা ল্যাপটপ অন করে আবারও কাজে লেগে পড়ে। মিস ঈশা, স্যার ফাইলগুলো চেক করতে বলেছেন। ঈশা মাথা তুলে সোহিনীর দিকে তাকিয়ে হতবাক হয়ে যায়। সোহিনী হাতে মোট 3টে ফাইল। ঈশা অবাক হয়ে বলে, সবগুলো? হ্যাঁ, সবগুলো কমপ্লিট করে রাখবে। আমার তো এখনও আগের ফাইলের কাজই শেষ করা হয়নি, আবার এই নতুন 3টে বাসায় নিয়ে যাবে। কাল তো শুক্রবার, শনিবার স্যারকে দেখাবে। প্রবলেমটা কোথায়? কিন্তু ম্যাম। সোহিনী কপাল কুঁচকে বিরক্ত হয়ে বলে, আহা, মনে হচ্ছে না তুমি কাজের প্রতি অবহেলা করছো? এভাবে চললে এই কোম্পানিতে থাকতে হবে না। আমরা এখন একটা হাই প্রজেক্টে কাজ করছি,
প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে। এমডি স্যারের আদেশ অনুযায়ী 1 মাসের মধ্যে সবটা করতে হবে। হেডও চাপে আছেন, তাই ঠিকভাবে কাজ করো, বুঝেছো? ঈশা সোহিনীর হাত থেকে ফাইলগুলো নেয়। সোহিনী মুখটা ঝামটা মেরে ঈশার দিকে থেকে দৃষ্টি সরায়। হিমার দিকে তাকিয়ে বলে, এই যে হিমা, স্যার ওনার কেবিনে এক্ষুনি তোমাকে যেতে বলেছে। আর শোনো, ভিতরে এমডি স্যারও আছেন, সেই মোতাবেক যাও। হিমা মাথা নেড়ে নিজের ডেস্ক ছেড়ে উঠে আদ্রিতের কেবিনে যায়। সোহিনও নিজের ডেস্কে গিয়ে নিজের কাজগুলো করে। ঈশা লটকানো মুখ নিয়ে ফাইলগুলোর দিকে তাকিয়ে থাকে। অফিসের আবার 6টা অবধি। অফিসে থাকাকালীন তো কাজগুলো করে শেষ করতে পারবে না, বাসায় নিয়ে যেতেই হবে। আবার বাসাও করবে কি করে? কালকের উপলক্ষে ওদের বাসায় সব কাজের আত্মীয় স্বজন আর কাজিনরা এসেছে। আজ আবার ইনায়া মেহেন্দি সেলিব্রেট করার প্ল্যান করছে। ঈশা নিজের মাথার চুল খামচে ধরে বিড়বিড়িয়ে বলে, লোকটা যতটা ভালো ভেবেছিলাম ততটা ভালো নয়। কাল আর আজ এতগুলো কাজ কি করে দিল? আমি করব কখন সব? হিমা কিছুক্ষণ পর আরও কয়েকটা ফাইল নিয়ে বের হয়। ফাইলগুলো নিজের ডেস্কের উপর ফেলে ধপ করে চেয়ারে বসে পড়ে। ঈশাদের দিকে তাকিয়ে বলে, আল্লাহর গজব পড়বে এমডি আর হেডের ওপর। 4টে ফাইল ধরিয়ে দিয়েছে। হেড কি গম্ভীর, এমডি ওনার চেয়ে 2 কাঠি উপরে আছেন। কি অদ্ভুত! আমি কি করে এতগুলো কমপ্লিট করব? আল্লাহ! হিমা চোখ মুখ কুচকে ফাইলগুলো একটার পর একটা স্টাডি করতে থাকে। ঈশা সেদিক থেকে চোখ সরিয়ে নিজের কাজে মন দেয়। ভেবে নিল আজ রাতে কিছু কাজ করে রাখবে, আর বাকিটা কাল ভোরে উঠে যতটা করা যায় করবে। আরে কোহিনূর না? ভার্সিটি থেকে বেরিয়ে গেটের সামনে ইনায়া রিকশার জন্য দাঁড়িয়েছিল। নিজের নাম শুনে ইনায়া পিছন ফিরে তাকায়। একটা ছেলে ওকে হাত দেখিয়ে ওর দিকে এগিয়ে আসে। ইনায়া ভুরু কুচকে ফেলে। হাই, কি অবস্থা? ভালো, ইনায়া হালকা করে বলে। আমাকে চিনতে পারোনি? না। আরে আমি সাফি। কোন সাফি? ইনায়া কপাল কুচকে ফেলে। কিয়ারার ফ্রেন্ড। ভুলে গেলে? ইনায়া ঈশার এই বন্ধুকে দেখেনি, তবে ঈশার মুখে নাম শুনেছে অনেকবার। আচ্ছা ভাইয়া, আমি আসলে আপুর মুখে আপনার নাম শুনেছি, তবে চেহারা দেখিনি। ইনায়া হালকা হেসে বলে, ও আই সি। আমাকে কিয়ারার নাম্বারটা দাও তো, সিম চেঞ্জ করায় হারিয়ে ফেলেছি। ইনায়া সাইড ব্যাগ থেকে মোবাইল বের করে সাফিকে নাম্বারটা দেয়। সাফি নাম্বারটা সেভ করে বলে, কোহিনূর আজ আসি। কিয়ারার নাম্বারটা খুঁজেছিলাম অনেকদিন ধরে, তোমার সাথে দেখা হয় ভালোই হলো। ইনায়া কিছু না বলে কেবল হালকা হাসে। সাফি ওকে বিদায় জানিয়ে চলে যায়। ইনায়া লম্বা একটা শ্বাস ফেলে পিছনের দিকে তাকাতে থমকে যায়। রুদ্ধ ধীর পায়ে ওর সামনে আসে। ইনায়া রুদ্ধর দিকে একবার তাকে চোখ নামিয়ে নেয়। কোহিনূর? রুদ্ধ ভরাট কণ্ঠে ডাক দেয়। ইনায়া সাইড ব্যাগটা মুঠো করে ধরে। রুদ্ধ 2 কদম ওর দিকে এগিয়ে এসে বলে, লুক অ্যাট মি কোহিনূর। ইনায়া একটা ঢোক গিলে রুদ্ধর দিকে তাকায়। চোখ দুটো বড্ড শান্ত। ইনায়া জানে এই শান্ত ভাবটাও ভালো নয়, ঝড়ের পূর্বাভাস। তুমি কি ভয় পাচ্ছ কোহিনূর? ইনায়া দুদিকে মাথা নাড়ে। ভয় কেন পাবো? ইনায়া গলা হালকা কেঁপে ওঠে। তুমি ভয় পাচ্ছ কোহিনূর? রুদ্ধ শক্ত কণ্ঠে বলে। আমি একবারই ওর সাথে কথা বলিনি রুদ্ধ। রুদ্ধ পকেটে 2 হাত ঢুকিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে বলে, আমি কি ওর সাথে কথা বলার জন্য তোমায় কিছু বলেছি কোহিনূর? সত্যিই আমি ওর সাথে কথা বলতে চাইনি রুদ্ধ। রুদ্ধ এবার এগিয়ে এসে ইনায়ার হাতের বাহু শক্ত করে ধরে। হিসিয়ে বলে, কিন্তু তুমি কথা বলেছ। আমি নিষেধ করিনি তোমাকে কোনো ছেলের সাথে কথা বলতে। আমার সাথে কথা বলতে এসেছিল, সামনে থেকে চলে যেতাম কি করে? চাইলে তুমি যেতে পারতে। বাই দ্য ওয়ে, ছেলেটাকে? আপনি একটা সাইকো রুদ্ধ, এভাবে হয় না। ছেলেদের সাথে আমি যে কথা বলতে চাই, আর ওরা বলতে আসলেও কি আমি ওদের গায়ে ঝুঁকে পড়ি নাকি? দরকারে অদরকারে তো কথা হতেই পারে। আমি তো যতটা সম্ভব এড়িয়ে যাই। কথা ঘোরাবে না কোহিনূর। ওই ছেলেকে, ওর সাথে কথা বলতে গিয়ে হেসেছিলে কেন? ভদ্রতার খাতিরে হাসে না মানুষ? আমি কি হেসে ওর সাথে ডেটে যাচ্ছিলাম না অন্য কিছু? ছেলেটা কে কোহিনূর? আপুর ফ্রেন্ড হয়। আপুর নাম্বার চেয়েছিল, নাম্বারই তো দিয়েছি। ও তোমার কোহিনূর ডাকবে কেন? আমার নাম কোহিনূর, আমাকে কোহিনূর ডাকবে না? কোহিনূর খালে আমি ডাকবো। ইনায়া চোখ মুখ কুচকে রুদ্ধর দিকে তাকিয়ে থাকে। রুদ্ধ ওর চোখে চোখ রেখে বলে, বড্ড বিরক্ত মনে হচ্ছে। না। ইনায়া রুদ্ধের হাত ছাড়িয়ে নেয়। রুদ্ধ ইনায়ার থমথমে মুখের দিকে তাকিয়ে বলে, বাইক নিয়ে আসছি, তোমাকে আমি বাসা অবধি ছেড়ে আসবো। দরকার নেই। দরকার আছে। লাগবে না। আমি গেলে কি অসুবিধা? নাকি আমি গেলে
ছেলেদের সাথে কথা বলতে প্রবলেম হবে। ইনায়া শক্ত মুখ করে দাঁড়িয়ে থাকে। অসহ্য লাগে ওর এখন। ভার্সিটির ভিতরেও একই কাহিনী। এভাবে সারাটাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয়। রুদ্ধ বাইক নিয়ে আসলে ইনায়া হেলমেট পরে বাইকে বসে। বাইকের হ্যান্ডেল ধরে বসায় রুদ্ধর রাগ বাড়ে। বাইকের স্পিড বাড়িয়ে চালাতে থাকে। ইনায়া শেষমেশ না পেরে রুদ্ধের কাঁধের অংশের টি শার্ট মুঠো করে ধরে। রুদ্ধ বাইকে মিররে ইনায়ার দিকে তাকিয়ে আনমনে বিড়বিড় করে, তুমি বিরক্ত হলে তোমায় ছাড়বো না আমি কোহিনূর। আই এম ব্যাডলি অবসেডেড উইথ ইউ। মেহেন্দি আর হলুদ নাইট একসাথে সেলিব্রেট করা হয়েছে রাত 1টা অবধি। ঈশাও সকালের সাথে আনন্দ করেছে। একেবারে ফ্রেশ হয়ে এসে ঈশার ল্যাপটপ নিয়ে বসে। ইনায়া আর ঈশার কাজিন রিমু, তুলি, ফারিয়া ওরাই রুমে। তুলি কোলে বালিশ রেখে বলে, ব্রো কাল তো রাত, এখন তোকে কাজ করতে হবে। ইনায়া তুলির করে রাখা বালিশে মাথা রেখে বলে, বস কাজ দিয়েছে। পয়েন্ট হচ্ছে এই বস আবার সে বস না মানে। রিমু ভ্রু কুচকে বলে, আরে ডিপার্টমেন্ট হেডই তো ওর হাজব্যান্ড, জানো না নাকি? ফারিয়া চট করে শোয়া থেকে উঠে বসে, আম্মু তো বলেছিল অ্যারেঞ্জ ম্যারেজ, এখন দেখছি ভিন্ন ঘটনা, এটা তো লাভ ম্যারেজ। ঈশার নাক মুখ কুচকে বলে, অবশ্যই না, লোকটা বড্ড নিরামিষ, ওনার সঙ্গে লাভ টাভ চায় না। তো বস কীভাবে হাজব্যান্ড হয়? নেহাতি কাকতালীয় ব্যাপার স্যাপার। রিমু বলে, আপু তুমি শিওর? আমি ভদ্রলোকের লাভ হলে ওই সময় একগাদা কাজ দিতে পারতো না। ফারিয়া মুখটা ভোঁতা করে বলে, তুই এখন কাজ করবি ইস্যু? কাল সময় পাবো না, আজই রাতে করতে হবে। তুলি খাটের বোর্ডে হেলান দিয়ে বলে, কি বোরিং, কি করবো আর। ঈশা ল্যাপটপে চোখ রেখে বলে। তখনই ঈশার মোবাইলটা বেজে ওঠে। তুলি ঘড়ির দিকে তাকিয়ে বলে, এত রাতে কে? ঈশা ফোন উঠিয়ে দেখে আদ্রিতের নাম্বার থেকে কল এসেছে। ঈশা সবার দিকে তাকিয়ে বলে, আদ্রিত, তোর বস হাবি? ফারিয়া হেসে বলে, ইয়া। ফারিয়ার মাথা হুট করে একটা দুষ্ট বুদ্ধি আসে। ও ঈশাকে বলে, তুই কথা বল, তবে তাড়াতাড়ি কলটা কাটার চেষ্টা করবি। ঈশা উদ্দেশ্য ও বোঝে না, ওর কলটা রিসিভ করে। আদিত ওর সাথে অফিসিয়ালের ব্যাপারে 2 মিনিট কথা বলে কলটা কেটে দেয়। রিমু নাক মুখ কুচকে বলে, ব্যাটার অফিসিয়াল কথা বলতে রাত 1টায় হবুবরকে কল দিয়েছিল, পুরাই আনরোমান্টিক একটা। তুলি পাশ থেকে বলে। ফারিয়া দুষ্টু হেসে বলে, নাম্বারটা দে তো ইস্যু। আদ্রিতের? ঈশা বিনো বাক্য ব্যয়ে নাম্বারটা দিল। ফারিয়া ডায়ালে উঠিয়ে সাথে সাথে কল দেয়। 2টো রিং হতে আদ্রিত রিসিভ করে। ফারিয়া শয়তানি হাসি দিয়ে মোবাইলটা লাউডে দিয়ে বলে, জানো কি করছো? ঈশার মুখটা অটোমেটিকলি হা হয়ে যায়। ইনায়া মুখে হাত চেপে হেসে ওঠে। কে? কণ্ঠস্বর অত্যন্ত গভীর। আমাকে এত সহজে ভুলে গেলে? আগে তো রাতের পর রাত এই নাম্বারই পড়ে থাকতে। তোমার জন্য তখন ঘুমাতেও পারতাম না আমি রাতের পর রাত। আর আজ চিনতেই পারছো না? এই তোমার ভালোবাসা? আপনি কি সেটা বলুন। 2 সেকেন্ড চুপ থেকে আদ্রিত কাট কণ্ঠে বলে, জান, আই লাভ ইউ, আই রিয়েলি মিসড আওয়ার রোমান্টিক নাইটস। তুমি আমাকে এভাবে খেয়ে ছেড়ে দিতে পারো না বেবি। ফারিয়া গলাস্বর নেখা করে বলে, ডিসগাস্টিং, 3rd ক্লাস ওয়ার্কলেস পিপল। আর জানু রাগ টুট করে কল কেটে যায়। ইনায়া সহ সকলে উচ্চস্বরে হেসে ওঠে। তুলে হাসতে হাসতে বলে, 3rd ক্লাস ওয়ার্কলেস পিপল। এদিকে ঈশা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আদ্রিতকে দেখলে তো ও 1 মাসের মতো, কিছুটা হলেও মানুষটা কেমন তা ও আন্দাজ করতে পারে। ওনাকে এইসব কথা বলায় নিশ্চিত অনেক রেগে আছে। এগুলো কি বললি ফারু? ছি, ডার্টি মিনিং সব। ঈশা কপাল কুচকে বলে। ফারিয়া তা পাত্তা না দিয়ে ঈশাকে বলে, ইস্যু তুই এই ছেলের সাথে থাকবি কি করে? বড্ড নিরামিষ। আমার সাথে কেউ ফ্লার্ট করলে আমি উল্টো ফ্লার্ট করে দিতাম। ঈশা মুখ খুলতে যাবে তার আগেই ওর মোবাইলে আবারও কল আসে। আদ্রিত কল করেছে। ঈশা কলটা রিসিভ করে, তবে ফারিয়ার ইশারা অনুযায়ী লাউডে দেওয়া। আপনি আমার নাম্বার কাকে দিয়েছেন মিস ঈশা? ঈশা চোখ বড় বড় করে ফেলে, আমতা করে বলে, মানেটা তো আপনি খুব ভালো করে জানবেন। আমি জানি না স্যার। ঈশা আপনাকে কল দিয়েছি আমি আমার অফিসিয়াল নাম্বার থেকে। এটা কিন্তু অফিসের মেম্বার ছাড়া আর কানোরে জানার কথা নয়। ঈশা আর জবাব দেয় না, করুণ চোখে ফারিয়ার দিকে তাকিয়ে থাকে। আদ্রিত আবারও বলে, অফিসিয়াল নাম্বার থেকে আপনাকে কল করার পরই কি করে সেই নাম্বার আমাকে একটা মেয়ে কল করে? ডোন্ট লাই ঈশা, ভুল না হলে মেয়েটা সম্পর্কে আপনার কাজিন। আদ্রিতের কাঠখোট্টা কণ্ঠস্বর। ঈশা আর মিথ্যা বলতে পারে না, ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলে, জি স্যার। নাম্বার কেন দিয়েছেন? কাজিনটা মিলে প্রাঙ্ক করছিলাম। আমি মজা করা জিনিস, তাও একটা ফালতু টপিকে। সরি স্যার।
সরি ছাড়া কিছু বলতে পারেন না? আদিত ধমকে ওঠে। সরি স্যার বলে ঈশার চিপ কামড়ে চোখ খিচে ফেলে। রাবিশ। ঈশার নাক মুখ কুচকে ফেলে। আদিত গম্ভীর কণ্ঠে বলে, আজ যা করেছেন করেছেন, কাল বিয়েটা হোক, এরপর এসব থার্ড ক্লাস মজা ফাজলামো আমি বরদাস্ত করব না। শালি দুলাফের আজারা মজা ফালতু আমার একটু পছন্দ না। আই হোপ কথাটা মাথায় থাকবে। ঈশার জবাব দেয় না। আদিত আবারও বলে, ঈশা লিসেন, কোনো ভদ্র মেয়ে এত রাতে একটা ছেলেকে কল দিয়ে ওইভাবে মিনিয়ে কথা বলে না। ওদের সাথে আপনি আর মিশবেন না। রাত বিরাতে একটা ছেলেকে কল দিয়ে ফাজলামো করা ভালো মেয়েদের কাজ নয়। ওয়ার্কলেস পিপলদের সাথে যেন মিশতে না দেখি, মাইন্ড ইট। ঈশা চুপ করে থাকে। আদিতের কণ্ঠস্বর এতটাই রুক্ষ, ওর মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আদিত একটা ছোট শ্বাস ফেলে বলে, রাত পেরোলেই আপনি আমার ওয়াইফ আমার কথা মতো চলবে, আমি এমনটা আশা করি। আমার কথার বাইরে গেলে আমি তা টলারেট করব না। অ্যান্ড আমি যেসব আচরণ পছন্দ করি না, আপনিও সেসব আচরণ আমার সাথে করবেন না। ইজ ইট ক্লিয়ার? ছোটো করে। গুড বলেই খট করে কলটা কেটে দেয়। ইনায়া কপাল কুচকে তাকিয়ে থাকে। ভাবতো নিজেই যেচে কাঠখোট্টা সাপের ছোবল খেয়েছে যে এখন ফিরতেও পারছে না। আবুর পছন্দের ছেলে নিশ্চয়ই রুদ্ধর মতো টেরা মানুষ হতো না। কিন্তু এখন দেখছে আবু নিজে আপুকে কাল সাপের হেফাজতে দিয়ে দেবে। দেখা যাবে ঘুরে ফিরে তো দুবনই দিন শেষে ছোবল খাবে। ঈশা কাঁদো কাঁদো মুখ করে মাথায় হাত রেখে বলে, আব্বু, আমি এই নিরামিষ খোট্টা মানুষকে বিয়ে করব না। কে বলেছিল আব্বুর কাছে সত্যি কথা বলে প্রশংসা করতে? মিথ্যাই তো বলতে পারতাম, বেঁচে যেতাম। আল্লাহ, অবশ্যই মুডে ভেবেছিলাম, এখন দেখছি ঘরেও মুটি। আল্লাহ, অফিসে মুডি ভেবেছিলাম, এখন দেখছি ঘরেও মুটি। এই মুডি লোকের সাথে বুঝি থাকা যায়?